আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। তো আজকে আমরা আমাদের স্টয়কিওমেট্রি প্রথম পোর্শনের শেষ মিনিট আমরা আজকে মেইনলি কনসেন্ট্রেশন বা ইন্টেন্সিটি যেটা বলো না কেন এটাকে বলবো মেইনলি। আজকের টপিক মেইনলি কনসেন্ট্রেশন। বেশি মোটা হয়ে গেছে লিখে দিই। কনসেন্ট্রেশন এই ওয়ার্ডটার মিনিং আচ্ছা ইউনিটটা দেখলে বুঝবে এটা ইউনিট মোল পার লিটার। এই পার লিটার মানে কি? 1 লিটার, 1 লিটারে কত মোল আছে? বাংলা 1 লিটার দ্রবণে মানে 1 লিটার সলিউশনে কত মোল সলিউট বা কত মোল দ্রবণ হচ্ছে, এটাই কনসেন্ট্রেশন বোঝায়। কনসেন্ট্রেশনকে সি দিয়েও লেখে, অনেকে এস দিয়েও লেখে। আমরা আমাদের সূত্রগুলো মিল করার জন্য আহ আমরা এস দিয়ে লিখলাম। এস এর ফর্মুলা কি ছিল ছোটবেলায় পড়ে আসছে, 1000 W/m/K। এখান থেকে আরেকটা ফরমেশন করে কি বের করছিলাম, এম সমান সমান এস ইন্টু ভি, এটা লিটারে রাখতে হবে, তাই তো? এখান থেকে এস এর ফর্মুলা কি লেখা যায়, এন বাই ভি এল, তাই তো? এল মানে ভলিউমটা লিটারে থাকবে। এই যে ফর্মুলা এগুলো আমরা জানি। তো এই যে মোল পার লিটার ইউনিটটা, এটা আরেকটা নাম আছে। মোল পার লিটার ইউনিটটাকে বলা হয় মোলার। এত মোলার, 1 মোলার, দ্যাট মিনস 1 মোল পার লিটার। 0.5 মোলার মানে 0.5 মোল পার লিটার। 0.31 মোলার, দ্যাট মিনস 0.31 মোল পার লিটার। তো ধরো কথার কথা, 0.26 মোলার সোডিয়াম কার্বনেট দিয়ে কি বোঝায় আসলে? 0.26 মোলার সোডিয়াম কার্বনেট। তো 0.26 মোলার মানে কি বলতো? 0.26 মোল ইন 1 লিটার সলিউশন, তাই তো? এই যে 1 লিটার দ্রবণে 1 লিটার সলিউশনে যত মোল আছে, তো যত মোল আছে কত, এটা 0.26 মোল আছে। তো 0.26 মোলের ম্যাস কত হবে? তো এটার আগে অ্যাটমিক ম্যাস বের করি। 1 মোল সোডিয়াম কার্বনেট কত হবে? 23 × 2 প্লাস কার্বন 12, অক্সিজেন 348, 60, 86। তার মানে 86 গ্রামে 1 মোল, তাহলে 0.26 মোল মানে কত গ্রাম হবে? চেক করো। 0.26 × 86, 22.36। এটা মানে বোঝা 22.36 গ্রাম সোডিয়াম কার্বনেট ইন 1 লিটার দ্রবক বা 1 লিটার সলিউশন। ঠিক আছে। আচ্ছা, এবার আসছে এই যে মোলারিটি, এটা কিছু আলাদা নাম আছে, যেমন শুধু মোলার বলতে 1 মোলার বুঝবো। এই 0.5 মোলারকে বলা হচ্ছে সেমি মোলার। 0.1 যেটা, এটাকে বলা হচ্ছে ডেসি মোলার। 0.01 যেটা, এটাকে বলা হচ্ছে সেন্টি মোলার। 0.001 এটাকে বলা হচ্ছে মিলি মোলার। মিলি মোলার সলিউশন। তো এই ধরনের কিছু নাম মানুষের প্রশ্ন থাকতে পারে, সেটা একটু জানলে কিছু। আচ্ছা, মোলারিটি, এটা খেয়াল করো। 1 লিটার একটা ভলিউম আছে, তাই না? 1 লিটার দ্রবণে কত মোল আছে? মোল মানে কি, কত গ্রাম অ্যাকচুয়ালি। এই পার্টটুকু আসলে গ্রামে প্রকাশ হচ্ছে। আর এটা আসলে কি বলতে, 1 লিটার, লিটার মানে কি ভলিউম। তার মানে মোলারিটি কিন্তু আসলে ভলিউম ডিপেন্ডেন্ট একটা ইউনিট। মোলারিটি ইজ আ ভলিউম বেসড ইউনিট, মানে ভলিউমের উপর নির্ভর করে বানানো হয়েছে। এখন ভলিউম কি হয়, টেম্পারেচারের সাথে চেঞ্জ হয় না? টেম্পারেচার বাড়াইলে কোনো জিনিস এক্সপ্যান্ড করে এবং তার ভলিউম বেড়ে যায়। টেম্পারেচার কমাই দিলে সেই জিনিসটা কন্ট্রাক্ট করে, তার ভলিউম কমে যায়। তার মানে ভলিউম বেসড হওয়ার অর্থ এটা কি, টেম্পারেচার সাথে ওঠানামা করবো। সো টেম্পারেচার ইনফ্লুয়েন্সড, তাপমাত্রা দিয়ে এটা প্রভাবিত হয়, টেম্পারেচার ইনফ্লুয়েন্সড ইউনিট। টেম্পারেচার চেঞ্জ করলে কিন্তু মোলারিটি চেঞ্জ হবে। তার মানে ধরো একটু আগেই একটা জিনিসের কথা কথা 0.1 মোলারে ছিল, টেম্পারেচার বাড়াই দিলে হয়তো এটার ভলিউম কি হবে,
বেড়ে যাবে। ভলিউম বেড়ে গেলে কনসেন্ট্রেশন কমে যাবে, হয়তো সেটা হয়ে যাবে 0.09 মোলার। তার মানে এই যে মোলারিটি কিন্তু চেঞ্জ হয়ে গেল। তাহলে তুমি হয়তো 20 ডিগ্রি সেলসিয়াসে রিয়াকশন করতেছিলে, তখন 0.1 ছিল। আর তুমি যখন ধরো কথা কথা 27 ডিগ্রি সেলসিয়াসে রিয়াকশন করতেছো, কনসেন্ট্রেশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাহলে তোমার রেজাল্ট কিন্তু চেঞ্জ হবে, রেজাল্টটা কিন্তু পুরো ফরক হয়ে যাবে। এই জন্য টেম্পারেচারটা, মোলারিটি টাইপের যতগুলো অঙ্ক দেখবা বা যতগুলো প্র্যাকটিক্যাল কাজ করবো সবগুলোতে টেম্পারেচার উল্লেখ করে দিতে হবে, এবং এটা একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে করা হয়। আচ্ছা, এই একটা গেল। আর আরেকটা হচ্ছে, মোলারিটি যেহেতু টেম্পারেচার বেসড, তাহলে আমাদের এমন একটা ইউনিট লাগবে যেটা আসলে টেম্পারেচার এর সাথে খুব একটা বেশি ওঠানামা করবে না, বা টেম্পারেচারের সাথে তো খুব একটা পরিবর্তন হবে না। So, ওরকম ইউনিটটাকে বলা হয় হচ্ছে মোলালিটি। মোলালিটি। মোলালিটি এটা কোনো টেম্পারেচার বেসড কিছু না। কেন টেম্পারেচার বেসড কিছু না? এটা যদি দেখো, এটা আসলে 1 কেজি দ্রাবকে যত, 1 কেজি দ্রাবক বুঝো, 1000 গ্রাম দ্রাবক মানে সলভেন্ট হবে 1000 গ্রাম, যত মোল দ্রব, যত মোল সলিউট ডিজলভ থাকে, দ্রবীভূত থাকে, 1 কেজি দ্রাবক মানে সলভেন্ট, 1 কেজি সলভেন্ট নিবা, এখানে যত মোল দ্রব মানে সলিউট থাকে, তার অ্যামাউন্টটাকে বলা আছে মোলালিটি। ইউনিট কি হবে? তার কথা কথা হচ্ছে 0.3 মোল নিছো, তাহলে 0.3 মোল পার কেজি সলভেন্ট, এভাবে লেখা হয়। 0.3 মোল পার কেজি সলভেন্ট, বা বাংলায় লিখলে ধরো 0.3 মোল পার কেজি দ্রাবক, এভাবে লেখা হয় বাংলাতে। এটার ফর্মুলা হচ্ছে, আমরা যদি ওই যে এস এর ফর্মুলা ওইভাবে বের করতে চাই, তাহলে এটা বের করার সূত্রটা হচ্ছে এরকম যে 1000 W/m। ভি লিটারে ভি থাকতো না, এখানে ভি না থেকে হবে হচ্ছে ডাব্লিউ। না, কি লিখলে কিন্তু থাকবে হচ্ছে এখানে ডাব্লিউ সলভেন্টের, সলভেন্ট কত গ্রাম নিছো, তো এটা কিন্তু গ্রামে থাকবে। সলভেন্ট কত গ্রাম নিছো ইন্টু এম, এম মানে হচ্ছে কি আণবিক ভর, অ্যাটম মলিকুলার ম্যাস, ডাব্লিউ হচ্ছে গিভেন ম্যাস সেটা। এই ডাব্লিউটা হচ্ছে সলিউটের জন্য, এই উপরেরটা যেটা ফাঁকা, নর্মাল ডাব্লিউটা হচ্ছে ডাব্লিউ ফর সলিড, আর নিচের সলভেন্ট সেটাতে ডাব্লিউ সলভেন্ট লিখে দেওয়া আছে। তো অনেক সময় হচ্ছে আমরা যেরকম মোলারিটিকে ক্যাপিটাল এম দিয়ে লিখতাম, মোলালিটিকে মোলালিটিকে আমরা লিখি হচ্ছে স্মল এম দিয়ে। কি লিখি? স্মল এম দিয়ে লিখি। ক্যাপিটাল এম দিয়ে আমরা মোলারিটি বুঝি, মোলারিটি বুঝি। স্মল এম দিয়ে আমরা হচ্ছে মোলালিটি বুঝবো। কনভার্সন কেমনে করতে হয়? এম সমান সমান 1000 S/1000 T - ms, 1000 S/1000 D - ms, এম আগের মধ্যে অ্যাটমিক মলিকুলার ম্যাস, আচ্ছা এটা লিখে দিয়ে হবে। এই এম হচ্ছে মলিকুলার ম্যাস, এস হচ্ছে কনসেন্ট্রেশন, কত মোল পার লিটার, ডি হচ্ছে ডেনসিটি। কিসের ডেনসিটি? তোমার ওই যে ম্যাটেরিয়ালটার যে সলিউশনের ডেনসিটি, কত গ্রাম পার মিলি, এই ইউনিটে থাকে। এটা থাকলে তুমি এমটা মোলালিটিতে পাবা আর কি। তো এটা জানাটা ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসবে না জীবনে, বাট তাও ফর্মুলা দিয়ে রাখলাম আমি। ধরো কথার কথা, আমাদেরকে দেওয়া আছে হচ্ছে কোন একটা H2SO4 সলিউশন আছে, H2SO4 সলিউশনের ধরো ডেন্সিটি দিচ্ছে আমি 1.2 গ্রাম পার মিলি। হ্যাঁ, তো সেটা হচ্ছে 0.3 মোলার। তো বললাম এটাকে মোলালিটিতে নিয়ে আসো, মোলারিটি নিয়ে আসো, তাহলে এম সমান কত হবে? 1000 S
0.3 বাই 1000 টি 1.2 মাইনাস এম এইচ টু 98 এস 0.3 আরো কত মোলালিটি হয় সেটা পেয়ে যাবে। দেখা যায় এটা 0.3 into 0.26 0.256 এত মোলাল, হ্যাঁ, এত মোলাল এভাবে লিখতে হয়। তাহলে 0.3 মোলার ছিল, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 0.256 মোলাল হয়ে যায়। হ্যাঁ, এটা সুবিধা কি, এটা খেয়াল করো, কেজি ম্যাস ম্যাস। সো এটা কিন্তু কোনো টেম্পারেচার বেসড কিছু না। টেম্পারেচার বেসড না থাকে এটা কিন্তু কোনো ধরনের পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই। সো এটা একটা হচ্ছে ভালো দিক। আচ্ছা, কথা হচ্ছে আমরা আরো কিছু ডেফিনেশন করবো। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড সলিউশন কি, পরীক্ষাতে আসে এ নাম্বারে। স্ট্যান্ডার্ড সলিউশন বাংলায় বলা হয় হচ্ছে প্রমাণ দ্রবণ। স্ট্যান্ডার্ড সলিউশন বাংলায় বলা হয় কি, প্রমাণ দ্রবণ। এটা মানে হচ্ছে, আচ্ছা আমরা ফার্স্ট চ্যাপ্টারে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ করে আসছি, প্রাইমারি স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল বা প্রাইমারি স্ট্যান্ডার্ড কেমিক্যাল। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এগুলো কি ছিল, চারটা বৈশিষ্ট্য ছিল। কি কি? বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যাবে। এক নাম্বার ছিল হচ্ছে বিশুদ্ধ অবস্থায়, এটা কিন্তু পরীক্ষাতে লিখতে দেয়, হ্যাঁ, বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায়। দুই নাম্বার ছিল হচ্ছে বাতাসের সাথে বা জলীয় বাষ্পের সাথে কোনো রিয়াকশন করে না। বাতাসের অক্সিজেন বা জলীয় বাষ্প এর সাথে রিয়াকশন করে না। থার্ড হচ্ছে তুমি যে কেমিক্যাল ব্যালেন্স এটাকে মাপবা, সেই কেমিক্যাল ব্যালেন্সে কোনো ক্ষতি করবে না। কেমিক্যাল মানে রাসায়নিক দাঁড়িপাল্লা বা রাসায়নিক পাল্লা বা নিক্তি। নিক্তি মানে হচ্ছে ওই যে দাঁড়িপাল্লা বোঝায় আর কি। ইংলিশে হচ্ছে ব্যালেন্স, কেমিক্যাল ব্যালেন্স। নিক্তিকে ক্ষতি করে না। চার নাম্বারটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কনসেন্ট্রেশন কোনোদিন চেঞ্জ করবে না। দীর্ঘদিন ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন, ঘনমাত্রা অপরিবর্তিত থাকবে। এই চারটা প্রপার্টি থাকলে তাদেরকে কি বলে থাকবো আমরা, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এই চারটার কোনো একটা মিস হয়ে গেলে এটাকে বলবো কি, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ মনে রাখার জন্য একটা সোজা বুদ্ধি আছে, এর মধ্যে কার্বন থাকবে। এটা শর্টকাট টেকনিক আর কি। এর মধ্যে কার্বন থাকে, সাধারণত কার্বন থাকলে এটা বুঝবে যে তোমার ইয়া কি বলে, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এছাড়া তবে বইতে উদাহরণ দেওয়া আছে, এগুলো শর্টকাট টেকনিক মনে না রেখে বইতে উদাহরণ দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে বইতে। এক্সাম্পল ছাড়া মুখস্থ। সুইচটা পরীক্ষাতে সবসময় আসে, ক্রিটিক্যালে আসে, এমসিকিউতে আসে, বোর্ডে আসে। আচ্ছা, তো প্রমাণ দ্রবণ বলতে কি বুঝেন? প্রমাণ দ্রবণ মানে হচ্ছে আমি একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড স্যাম্পল নিলাম। প্রাইমারি স্ট্যান্ডার্ড স্যাম্পল মানে এই যে যেটার কনসেন্ট্রেশন কোনোদিন চেঞ্জ হবে না, এরকম একটা ম্যাটেরিয়ালের স্যাম্পল। এবং সেটার কনসেন্ট্রেশন যদি আমি এক্স্যাক্টলি জানা থাকে, একটা ধরো প্রাইমারি স্ট্যান্ডার্ড একটা পদার্থ বলো, ধরো সোডিয়াম কার্বনেট, এটা একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল। ধরো এটার একটা কনসেন্ট্রেশন আমি জানি 0.2 মোলার, ধরো কোথাও একটা দ্রবণের। একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ যার কনসেন্ট্রেশন আমার জানা আছে, এই 0.2 মোলার কি আর কখনো পরিবর্তন হবে না? দিন দিনে উল্টে গেলেও কিন্তু 0.2 মোলার আর চেঞ্জ হবে না। তো এটাই তোমার অন্য একটা অঙ্ক, অন্য একটা এক্সপেরিমেন্ট করার জন্য এটা তোমার কাছে স্ট্যান্ডার্ড বা একটা কি বলে, এটা একটা তোমার বেঞ্চমার্ক হয়ে থাকবে। এই বেঞ্চমার্ক সলিউশন বা এই স্ট্যান্ডার্ড সলিউশনটাকে বলা হয় হচ্ছে প্রমাণ দ্রবণ। প্রমাণ দ্রবণ হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দিয়ে তৈরি একটা
নোন কনসেন্ট্রেশনের সলিউশন, এটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বা প্রাইমারি স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, নোন মানে জানা, নোন কনসেন্ট্রেশন, যার ঘনমাত্রা আমি জানি, এর একটা দ্রবণ বা একটা সলিউশন, বুঝছি। আমরা সাধারণত প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নিয়ে মেইনলি কাজ করবো, কারণ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থটা চেঞ্জ হয়ে যায়। তো চেঞ্জ হয়ে কত হবে সেটার জন্য টাইট্রেশন করতে হয়, ওটা পরবর্তী টপিকের পর একটা আমাদের এখানে। এবং মনে রাখবা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দিয়ে স্ট্যান্ডার্ড সলিউশন তৈরি হয়, কোনো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড দিয়ে স্ট্যান্ডার্ড সলিউশন তৈরি হয় না। কোনো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল দিয়ে প্রমাণ দ্রবণ তৈরি করা যায় না। সেকেন্ডারি স্ট্যান্ডার্ডের জন্য কি লাগে? টাইট্রেশন করতে হয়। এগুলো তো মুখস্থ রাখবে। মাঝে মাঝে কিছু অঙ্ক থাকে কনভার্সন করতে দেয়, ইউনিট যেরকম একটা অঙ্ক দেখায়। বলছে 8 মিলি 8 মিলিমোল পার লিটার, এটাকে কনভার্ট করো ড্যাশ মিলিগ্রাম পার ডেসিলিটার, মিলিগ্রাম পার ডেসিলিটার, এটা কত হবে? হয় না কোশ্চেন কি দেওয়া আছে? এত মিলিমোল পার লিটার থেকে এত মিলিগ্রাম পার ডেসিলিটার আনতে হবে। মানে লিটার থেকে ডেসিলিটার হয়েছে, মিলিমোল থেকে মিলিগ্রাম করা লাগছে। বুঝছো? তাহলে আমরা ধাপে ধাপে করি আসে। আচ্ছা, কোন ম্যাটেরিয়াল? এটা হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজকে এই কাম করতে বলছে। তাহলে আমরা আগে লিখতে সুন্দর করে লিখি 8 মিলিমোল, 8 মিলিমোল গ্লুকোজ, এটা বলতে কি বোঝাচ্ছে? মিলি মানে কি বলতো? 10⁻³ ফিজিক্সে করে আসছে, 8 মানে 10 মিলি মানে 10⁻³ এত মোল গ্লুকোজ। তাহলে কত গ্রাম হবে? 1 মোলের ম্যাস হচ্ছে 180, যে গ্লুকোজকে বানাও C6H12O6, 12 এদিকে 12, 6 12 72, 12 84, এদিকে যা বাবা 96, মিলে 180 হবে। তাহলে 180 গ্রাম গ্লুকোজ, গ্রাম থেকে মিলিগ্রামে আনতে হবে, গ্রাম থেকে মিলিগ্রামে আনতে হবে। কি করবো? 10⁻³ দিয়ে গুণ করতে হয়। 8 × 10⁻³ 180 মিলিগ্রামে নিয়ে যাচ্ছি, 10⁻³ দিয়ে মিলিগ্রাম। তাহলে যে এটা এরকম হবে, তাহলে 8 × 180, 8 × 180, 1440 এত মিলিগ্রাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে 8 মিলিমোল থেকে মিলিগ্রাম পাইছি, এবার লিটার থেকে ডেসিলিটার বানাতে হবে। তো আমরা কি জানি, লিটার বলো না ডেসিলিটার বলো? 1 লিটার সমান কত? 10 ডেসিলিটার না? ডেসি সেন্টিমিলি এগুলো কি ছোট? আর ডেকা, হেক্টো, কিলো এগুলো হচ্ছে বড়। So, 1 লিটার সমান 10 ডেসিলিটার, তাহলে আমরা যদি এই 8 মিলিমোল পার লিটার লিখতে চাই, 8 মিলিমোল পার লিটার, এটা মানে হচ্ছে উপরে 8 মিলিমোল, নিচে 1 লিটার। 8 মিলিমোল মানে কত আসছিল? 1440 মিলিগ্রাম। আর 1 লিটার মানে 10 ডেসিলিটার। বুঝতে হয়ে গেল, কাটাকাটি করো। তাহলে 144 মিলিগ্রাম পার ডেসিলিটার হয়ে গেল। এরকম ইউনিট কনভার্সন পরীক্ষাতে থাকতে পারে, কঠিন কিছু না।
আচ্ছা, আশা করি এটা বুঝছি। আমরা কনসেন্ট্রেশন প্রকাশ করার আরো কিছু ইউনিট নিয়ে আসি, খুবই ইম্পর্টেন্ট। দিস ইউনিটস আর ইন পার্সেন্টেজ, মানে এই ইউনিট গুলো হচ্ছে বিভিন্ন টাইপের শতকরা, কত পার্সেন্ট আছে এইভাবে লেখা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে পার্সেন্টেজ ইউনিটস। এটার সাথে আরো কিছু রিলেটেড ইউনিট গুলো করবো আর কি। তো এটা টপিকের নাম হচ্ছে আদার ইউনিটস। আদার ইউনিটস একটা হচ্ছে পার্সেন্টেজ দিয়ে। পার্সেন্টেজের আবার বেশ কিছু ধরন আছে। একটা হচ্ছে ম্যাথ পার্সেন্টেজ দিয়ে, ম্যাথ বেসড পার্সেন্টেজ, ম্যাথ বেসড পার্সেন্টেজ। এটাকে অনেক সময় হচ্ছে পার্সেন্টেজ ডাব্লিউ বাই ডাব্লিউ লেখে। ডাব্লিউ বাই ডাব্লিউ পার্সেন্টেজ। ডাব্লিউ বাই ডাব্লিউ মানে কি? এটা মানে বোঝায় যে 1 গ্রাম দ্রবণে কত গ্রাম দ্রব আছে। 1 গ্রাম দ্রবণে কত গ্রাম দ্রব আছে, বা পার্সেন্টেজ বলতে বোঝায় আসলে পার্সেন্ট মানে কি 100। তাহলে বলবো 100 গ্রাম দ্রবণে কত গ্রাম দ্রব আছে। হ্যাঁ, তাহলে বলবো হচ্ছে 100 গ্রাম দ্রবণে কত গ্রাম দ্রব আছে। আর ইংলিশে লিখলে 100 গ্রাম সলিউশনে কত গ্রাম সলিউট আছে। এটা হচ্ছে এটার বাংলা। তো লেখে কিভাবে? পার্সেন্টেজ ডাব্লিউ বাই ডাব্লিউ লেখা ধরুন, খেয়াল করো, পার্সেন্টেজ লিখে ব্র্যাকেটে ডাব্লিউ বাই ডাব্লিউ। এটা কত বোঝায়? উপরে হচ্ছে দ্রবের ভর, মানে সলিউটের ব্যাস, নিচে হবে হচ্ছে দ্রবণের ভর। এই যে নিচেরটা 100 গ্রাম হলে উপরেরটা কতটুকু, এটাই হচ্ছে অ্যান্সার। এটা যদি কোথাও বলা থাকে যে কোন একটা জিনিস হচ্ছে 7% ডাব্লিউ বাই ডাব্লিউ, এটার মানে কি 100 গ্রাম দ্রবণে 7 গ্রাম। আচ্ছা, কথা কথা হচ্ছে একটা সিরাপ 7% ডাব্লিউ বাই ডাব্লিউ লেখা আছে, তাহলে বলবো হচ্ছে 100 গ্রাম দ্রবণে 7 গ্রাম সিরাপের, ওই যে সিরাপের যে ওষুধটা বা যে কেমিক্যালটা সেটা আছে। আচ্ছা, অনেক সময় আমরা ভেজাল যেগুলো থাকে, সে ভেজালকে হচ্ছে এরকম ডাব্লিউ বাই ডাব্লিউ দিয়ে লিখে থাকি, যে 2% ডাব্লিউ বাই ডাব্লিউ। মানে কি 100 গ্রাম ভালো ম্যাটেরিয়াল নিলে, মানে 100 গ্রাম টোটাল ম্যাটেরিয়াল নিলে এর মধ্যে 2 গ্রাম ভেজাল থাকতে পারে। অনেক সময় আমরা এরকম করে থাকি আর কি, ভেজাল জিনিসটাকে প্রকাশ করার জন্য। ওকে, এই একটা গেল। এরপরে সিমিলার আরো আরো কিছু আছে তোমার। পিপিএম আছে, এটার ভেতরে পিপিএম, পার্টস পার মিলিয়ন, পার্টস বা পার্টিকেল পার মিলিয়ন। মিলিয়ন মানে কি বলতো? মিলিয়ন মানে হচ্ছে 10⁻⁶, 10 লাখ। তো 10⁻⁶ হচ্ছে 1 মিলিয়ন বছর। যেমন আমরা যেটা আগে 100তে হিসাব করতেছিলাম, ও আচ্ছা, এখানে 100তে মাল্টিপ্লাই করতে হবে, sorry। এটাতে পার্সেন্টেজ যেহেতু হচ্ছে 100তে মাল্টিপ্লাই করতে হয়, তো এখানে 100তে মাল্টিপ্লাইটা না করে 10⁻⁶ এ মাল্টিপ্লাই করতে হবে, এটাই পার্থক্য। সো পিপিএম এর লেখার জন্য just কি করবো আমি? দ্রবের ভর মানে ম্যাস অফ সলিউট বাই দ্রবণের ভর, ম্যাস অফ সলিউশন। এটাকে জাস্ট 10⁻⁶ দিয়ে মাল্টিপ্লাই করবো, 100তে না করে 10⁻⁶ দিয়ে মাল্টিপ্লাই। একই জিনিস। পার্টস পার বিলিয়ন। আচ্ছা, এটা একটু বলে রাখি, পিপিএম কে মিলিগ্রাম, আচ্ছা 1 ppm এর সাথে সিমিলার হচ্ছে 1 মিলিগ্রাম পার লিটার, একই জিনিস কিন্তু। 1 ppm মানেই হচ্ছে 1 মিলিগ্রাম পার লিটার। এটা মনে রেখে, ppm মানে হচ্ছে 1 মিলিগ্রাম পার লিটার। ওকে, পার্টস পার বিলিয়ন, পিপিপি, বা পার্টিকেল পার বিলিয়নও বলতে পারো। 10⁹ দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, বিলিয়ন মানে কি 10⁹ তাহলে এই সেম জিনিসটাই জাস্ট 10⁹ দিয়ে মাল্টিপ্লাই। দ্রবের ভর বাই
দ্রবণের ভর ইন্টু 10⁹ দিয়ে মাল্টিপ্লাই। একই জিনিস, খালি 10⁹ দিয়ে মাল্টিপ্লাই হবে। এটা কাদের ক্ষেত্রে ইউজ করা হয়? সাধারণত ধরো বাতাসে আর্সেনিকের পরিমাণ কত, বা বাতাসে PM 2.5 এর অ্যামাউন্ট কত, এগুলো এগুলো মানে বোঝাইতে হচ্ছে তোমার এই জিনিসটা লাগবে। তারপর হচ্ছে ppm, ধরো ওজোন গ্যাসের অ্যামাউন্ট কত অ্যাটমসফিয়ারে। এই জিনিসগুলো এক্সপ্রেস করতে ppm ইউনিট অনেক সময় ইউজ করা হয়, বা মিলিগ্রাম বা লিটার ইউজ করা হয় অনেক সময় একই ক্ষেত্রে। সেটা গেল W/W, ম্যাস বেসড। আরো আছে, ম্যাস বেসড আছে, তারপর তোমার ভলিউম বেসড আছে। এটা হচ্ছে পার্সেন্টেজ V/V। তার মানে কি আগের মতোই 100 মিলি সলিউশনে কত মিলি ওই প্রোডাক্টটা আছে। এটা সাধারণত লিকুইড লিকুইড যদি হয়, বা লিকুইড গ্যাস বা গ্যাস গ্যাস এরকম যদি হয়, তাহলে ইউজ করা হয় আর কি। যে লিকুইড হলে তো কনসেন্ট ভলিউম থাকবে আর কি, লিকুইড হলে ভলিউম। সো এটা 100 মিলি নিবে, 100 মিলি সলিউশনে কত ml ওই লিকুইড আছে। 100 মিলি সলিউশনে কত ml লিকুইডটা আছে, এটাই হচ্ছে আমরা এখানে লিখতে পারবো। ওকে, এবার এক্সাম্পল যদি একটা দিই, ধরো কথা বলা হচ্ছে রাবিং অ্যালকোহল থাকে না আমাদের। রাবিং অ্যালকোহল মানে কি বলতো? 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল। 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল। এটাতে লেখা থাকে হচ্ছে 70% V/V। মানে তুমি যদি 100 মিলি হেক্সিসল নাও, তাহলে এর মধ্যে 70 মিলি আইসোপ্রোপাইল অ্যালকোহল পাবে। চলো, ওকে। এটার মতো আরেকটা যে ppm ছিল না, ppmটা ম্যাস বেসড ছিল। এটা যদি ভলিউম বেসড লিখতে চাও ppm এ, তাহলে এটা আসলে হচ্ছে ppmv, পার্টস পার মিলিয়ন বাই ভলিউম। পার্টস পার মিলিয়ন বাই ভলিউম। এটা আসলে কিছুই না, এই যে আগে যা ছিল সেম জিনিস, জাস্ট ম্যাস না লিখে আমরা ভলিউম দিয়ে দিবো। ধরবে ভরটা না লিখে আমরা লিখবো কি, আয়তন। আচ্ছা, এটাই লিখবো। তাহলে ভলিউম ইউনিট যা হবে নিচেও একই ইউনিটে দিব, ইন্টু হবে 10⁶। ঠিক। থার্ড হচ্ছে সব থেকে বেশি ইউজ হয় যেটা, বা কোনো কিছু না বলা থাকলে আমরা এটাই ধরে নিব, সেটা হচ্ছে পার্সেন্টেজ W/V। 100 মিলি সলিউশনে কত গ্রাম সলিউট আছে? 100 মিলি সলিউশনে কত গ্রাম দ্রব আছে? এটা হচ্ছে আমি সব থেকে বেশি বুঝে নিব। যদি কোথাও লেখা থাকে ধরো 10% W/V, এর মানে কি 100%, 100 মিলি সলিউশনে 10 গ্রাম ওই জিনিসটা আছে। যদি শুধু কোথাও পার্সেন্টেজ দেখো, তার মানে বুঝবো পার্সেন্টেজ W/V বলা আছে। যদি কোথাও শুধু পার্সেন্টেজ দেওয়া থাকে, তার মানে কি বুঝবো, W/V বলা আছে। আচ্ছা, এগুলো অনেক সময় কনভার্ট করতে দেয়, এগুলো অনেক সময় আমাদেরকে কনভার্ট করতে দেয়। কনভার্সনটা বোঝা খুবই সোজা, কঠিন বিষয় না। যদি কনভার্সন গুলো একটু একটা দুইটা একটু জাস্ট দেখি যে কি হচ্ছে এখানে কনভার্সন।
ধরো আমার টার্গেট হচ্ছে এই জিনিসটা, যে ধরো X% W/V কে আমার টার্গেট হচ্ছে আমি ধরো মোলারিটি বা এগুলোতে নিয়ে যাবো। মানে X% এটার থেকে আমরা হচ্ছে মোলারিটি এটার কম্পেয়ার করবো আর কি। মানে এটা থেকে এটা বের করবো অথবা এটা থেকে এটা বের করবো। তার আগে একটু ধরে নিই, ধরো কথা কথা হচ্ছে মোলারিটি ধরো এন মোলার, এন মোলার বা এন মোল পার লিটার, এটাকে নিয়ে যাবো হচ্ছে X% W/V, এটাতে নিয়ে যাবো। তাহলে এন মোল দেওয়া আছে পার 1 লিটার, এটা লিখে একটু, এন মোল পার 1 লিটার। তো এন মোল মানে কত গ্রাম হবে? এল এন ইন্টু মলিকুলার ম্যাস এত গ্রাম বাই 1 লিটার, মানে কত মিলি? 1000 মিলি, তাই তো? আর X% যদি বলো, তাহলে কি করতে হবে? X% বললে আমাদের কত থাকে? 100 মিলিতে X গ্রাম, তাই তো? আচ্ছা, তাহলে এন মোল বলে বুঝলাম হচ্ছে এন ইন্টু এম গ্রাম, 1 লিটার মানে হচ্ছে 1000 মিলি। আমাদের কত মিলি লাগবে? 100 মিলিটা লাগবে। তাহলে আমরা কিন্তু এখানে লিখি, এটা থেকে যদি বলা যায় যে এন মোল পার লিটার, এর মানে হচ্ছে 1000 মিলিতে আছে এত গ্রাম, 1000 মিলিতে আছে এত গ্রাম, 1000 ml এ আছে এন ইন্টু এম এত গ্রাম, আমার 100 মিলিতে লাগে। সরি, এন এন এম ইন্টু 100, ইউনিটের মেথড মারা হয়েছে, ভয় কিছু নাই, এত গ্রাম আছে। এন এম ইন্টু 100/1000, বা কাটাকাটি করলে তুমি NM/10ও লিখতে পারো, কোনো সমস্যা নেই। NM/10, এই যে 100 মিলিতে কত গ্রাম আছে এটাই কি ছিল? এক্স। দিস ইজ ইউর অ্যান্সার, এক্স সমান সমান এত, X% আর কি, X% সমান সমান NM/10। তাহলে আমরা এখানে এর মানে কি, এত পোলারিটি ছিল, কত বলার, 0.3, 0.5, 0.1 বা 1.6 এরকম। তো আমরা এটাই মনে রাখবো। তো আচ্ছা, তুমি এটাকে চাইলে উল্টা করে মনে রাখতে পারো, সেটা হচ্ছে পোলারিটি বা পোলারিটি সমান সমান, পোলারিটি সমান সমান এদিকে গুণ করতে হবে X%, ব্র্যাকেটে থাকবে W/V ইন্টু 10 বাই কত, মলিকুলার ম্যাস, কেমন রাখতে পারবো? X% W/V লিখবো ইন্টু 10/F। আচ্ছা, এই জিনিসের সাথে যদি কোনো কোথাও ডেন্সিটি দেওয়া থাকে, এই জিনিসের সাথে যদি কোথাও ডেন্সিটি দেওয়া থাকে, ইফ ডেন্সিটি ইজ গিভেন, কোথাও ডেন্সিটি দেওয়া থাকলে আমরা ডেন্সিটি দিয়ে মাল্টিপ্লাই করবো। পোলারিটি সমান সমান ডেন্সিটি হচ্ছে ডি গিভেন, তাহলে আমরা কি করবো? পোলারিটি সমান সমান X% W/V ইন্টু 10 ইন্টু ডি বাই মলিকুলার ওয়েট, মলিকুলার ম্যাস। ওকে, এই ডাব্লিউটা যদি গ্রামে থাকে তাহলে এটাও গ্রামে রাখবো, এটা যদি কেজিতে থাকে তাহলে এটাও কেজিতে রাখবো, মানে এই ডাব্লিউ আর এটা যাতে সেম ইউনিটে থাকে। এবং ডি অবশ্যই তোমার গ্রাম পার মিলি হইতে হবে, গ্রাম পার মিলি। মানে এই ডাব্লিউটাও গ্রামে, এই এমটাও গ্রামে, এই ডি হচ্ছে গ্রামে থাকা লাগবে, গ্রাম পার মিলি। তাহলে ডি দেখো, মানে অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে এইটা, দিস ইজ অ্যাকচুয়াল ফর্মুলা। এখানে কি করা হয়েছে, এখানে ডি ইকুয়াল টু 1 ধরা হয়েছে। ডি যদি 1 হয় তাহলে এখানে 1 গুণ করার কোনো মানে আছে? ডি 1 ধরলে এই সূত্র, ডি যদি দেওয়া থাকে তাহলে এটা থাকে। ডি কোথাও বলা না থাকলে আমরা উপরেরটা মেরে দিই, ডি কোথাও দেওয়া থাকলে অনলি হচ্ছে আমরা নিচেরটা মেরে দিই। বুঝছি, হোপফুলি বোঝার কথা, না বুঝলে। আচ্ছা, এই অঙ্ক দুই ভাবে করে, একটা হচ্ছে ফর্মুলা লিখে লিখে করতে পারো ডিরেক্ট, আর একটা হচ্ছে বাংলা ওইতে
বাংলা লেখে করতে পারো, ওটা একটু কঠিন হয়, দরকার নেই, ফর্মুলাতে মানুষের ওই দুইটাই বইতে দেওয়া আছে, দুইটার যে কোনো একটা ফলো করে দিচ্ছে। এটা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল হচ্ছে ধরো 25% W/V, 25% W/, ইট ক্যান বি W/W, কোনো সমস্যা নেই, ইট ক্যান বি W/W। হ্যাঁ, এটা এমন আছে W/V হতে হবে, ইট ক্যান বি W/W। 25% W/W, H2SO4 এর অ্যাকোয়াস সলিউশন মানে জলীয় দ্রবণ, জলীয় দ্রবণের ডেনসিটি দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে, D== 1.1783 গ্রাম পার মিলি। বলছে মোলারিটি কত। তাহলে আমাদের যে 25% দেওয়া আছে, ডেনসিটি দেওয়া আছে, বলছে মোলারিটি মানে X% এটা দেওয়া আছে, ডেনসিটি দেওয়া আছে, মোলারিটি চাচ্ছে। ফর্মুলা বসাই দিব ডাইরেক্ট। মোলারিটি সমান কি, X%, W/V, তারপর W/W লিখে সমস্যা নাই, 10 × D/, X% কত, 25%, 25, 10, ডেনসিটি কত, 1.1783 গ্রাম পার মিলিতেই আছে, টেনশন নেই। আর H2SO4 ম্যাথ কত, 98, এগুলো ম্যাথ চেক করো যা আসবে আসবে। 25 × 10 থ্রি, থ্রি হোল পার মিটার, এটা হচ্ছে answer। সেটা এটা না বোঝা আসলে কিছু নয়, এটা সহজ জিনিস। আচ্ছা, পিপিএম দিয়ে একটা ম্যাথ করি, পিপিএম, পিপিএম কোথায়, যে এখানে। এটা বেস করে একটা ম্যাথ করি। তুমি নিচে লিখবা, আমি just পাশে লিখতে চাই, পাশে জায়গা আছে এই জন্য। তো বলছে 35°C পানিতে অক্সিজেনের দ্রাব্যতা, মানে অক্সিজেনের পানিতে দ্রবীভূত থাকার পরিমাণ বা অক্সিজেনের কনসেন্ট্রেশন 2.3 10⁻⁻⁴ এত মোল পার লিটার। তাহলে পিপিএম এ কত হবে? কোশ্চেন হচ্ছে পিপিএম এ কত হবে। কারণ তোমাকে কি দেওয়া আছে, মোল পার লিটারে দেওয়া আছে, তোমাকে পিপিএম অ্যান্সার চাচ্ছে আর কি, অক্সিজেনের জন্য। কি করবো, মোল পার লিটার, তাই না? মোল পার লিটার মানে কি, পানিতে অক্সিজেন। আগে লেখো, পিপিএম সমান কি জানি, দ্রবের ভর বাই দ্রবণের ভর ইনটু 10⁻⁶। ওকে, দ্রবের ভর কত, এটা ভেবে না লিখে মোল পার লিটার লেখা যায়। 2.3 × 10⁻⁴ এত মোল, এটা হচ্ছে দ্রবের ভর। আর 1 লিটার যেটা, এটা হচ্ছে ভলিউম। তো পানির জন্য 1 লিটার মানে কি, 1 লিটার পানি মানে হচ্ছে 1 কেজি পানি, তাই তো? তাহলে এখানে বসাবো হচ্ছে গ্রামে, 1000 গ্রাম, উপরে হচ্ছে 2.3 এত -4 এত মোল। আমার তো মোল লাগবে না, আমার লাগবে কি, ভর মানে গ্রাম লাগবে। কি এটা, অক্সিজেন, ব্যাস কত, 32 × 10⁻⁶, আরো যা আসবে আসবে। 2.3, 2.3 × 10⁻⁴, এটা কি লিখলাম, এটা হচ্ছে মোল নাম্বার লিখলাম, ইন্টু 32, ম্যাচ বানাই দিলাম। কোথেকে আসলো এটা, এই যে আমরা কি জানি, N=W/M না? তাহলে ম্যাচ কতটুকু, N × M, ওটাই লেখা হয়েছে, মোল নাম্বার ইন্টু অ্যাটমিক ম্যাস।
বাই হচ্ছে 1000 ইন্টু 10 6 7.36 এত কি আসবে, এত পিপিএম। এটা হচ্ছে অ্যান্সার। হচ্ছে না, বুঝতে নিজে নিজে করবা। বইতে একটা ম্যাথ দেওয়া আছে, এটাও বেশ ভালো ম্যাথ। এটাও বেশ ভালো ম্যাথ দেখবি। এটা হচ্ছে তোমার প্রশ্ন করো, সেই প্রশ্ন লিখি। কর্ণফুলী নদীর 1 লিটার পানিতে ক্লোরাইড আয়ন Cl- আয়নের পরিমাণ নির্ণয়। পরিমাণ নির্ণয় 3 মিলি 0.01 মোলার সিলভার প্লাস Ag প্লাস আয়ন প্রয়োজন হয়। আয়ন প্রয়োজন হয় মানে তুমি কর্ণফুলী নদীর পানি টেস্ট করতেছো, টেস্ট করতে গিয়ে তুমি ক্লোরাইড আয়ন টেস্ট করতেছিলে, সেই জন্য রিয়াকশন করতে টাইট্রেশনের জন্য তোমার এত মিলি এত মোলার সিলভার প্লাস আয়ন লাগছে। তো বলছে Cl- আয়নের কনসেন্ট্রেশন বা ঘনত্ব কত, এত ঘনমাত্রা ppm এ কত, ppm এ কত হবে। আচ্ছা, এটা করার জন্য আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে সিলভারের ভ্যালেন্সি কত। তাই সিলভার ভ্যালেন্সি +1, ক্লোরিনের ভ্যালেন্সি 1, মাইনাস, মাইনাস হোক প্লাস হোক 1 তো। ভ্যালেন্সি 1 মানে হচ্ছে একটা সিলভার একটা ক্লোরিনের সাথে রিয়াক্ট করতে পারবে। তো সিলভার যতটুকু লাগবে ক্লোরিনের পরিমাণে ততটুকুই লাগবে। তার মানে আমরা এভাবে লিখবো যে 1 মোল সিলভার প্লাস আয়ন ইজ ইকুইভ্যালেন্ট অফ 1 মোল ক্লোরিন মাইনাস আয়ন। কিন্তু ভ্যালেন্সি একই, অ্যামাউন্ট একই লাগবে। তো আমাকে কত মোল দেওয়া ছিল সেটা আগে বের করি। এন অফ সিলভার প্লাস আয়ন বললাম না। এন সমান সমান কি এস ইন্টু ভি। এস হচ্ছে সলিবিলিটি 0.1, ভি হচ্ছে ভলিউম। 3 মিলি ছিল, লিটারে নিয়ে আসে কত আছে, 01 × 3/1000, 3 × 10⁻⁵, 3 × 10⁻⁵ এত মোল। তাহলে সিলভার প্লাস আমার এত মোল ছিল, তাহলে ক্লোরিন মাইনাসও কত মোল আসবে, সেল মাইনাস আসবে একই রকম, এত মোল ক্লোরাইড আয়ন। ওকে, তাহলে আয়ন ম্যান ইয়া পেয়ে গেছে, কত মোল লাগে সেটা পাইছে। 1 লিটার পানি মানে পানির ভলিউম জানা আছে, তাহলে কনসেন্ট্রেশন কত হবে। আমরা কোয়ালিটেটিভ কেমিস্ট্রি পড়ে আসছি, থার্ড ব্র্যাকেট মানে কনসেন্ট্রেশন বোঝায়। কত হবে এটা, 1 লিটার পানি ছিল, তাহলে এন সমান সমান কি এস বাই ভি, কারণ আছে এন সমান সমান এস ইন্টু ভি, তাহলে এস সমান এন বাই ভি, এস সমান সমান এন বাই ভি। এন বাই ভি, এন কত ছিল আমাদের, 3 × 10⁻⁵, ভি মানে ভলিউম 100, 100 না, 100। 1 লিটার তো মানে 100 মিলি আর কি, 1000 মিলি, সরি। তাহলে এত মোল, এটা মিলিতে আসলো। পিপিএম মানে কি বলতো, একটু আগে বলেছে পিপিএম মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার, সেখানে মিলি না লিখে লিটারে রাখাই ভালো ছিল, বেশি মান তৈরি করতে গেছে। এটা লিটারে রাখলেই ভালো, লিটার রাখলে 1 লিটার লিখতাম।
মিলিগ্রাম গ্রামে নিয়ে যেতে হবে, তারপর মিলিতে আনতে হবে। মোলে ছিল অক্সিজেন, ক্লোরিন, তো ক্লোরিন হচ্ছে তোমার 35.5 গ্রাম আসলো, মিলিগ্রামে নিয়ে গেলাম বাই 1 লিটার। আচ্ছা শেষ, এখন নিচে ওয়ান তো লেখার মানে হয় না, এগুলো করে জাস্ট গুণটা করো। 1.065 এত পিপি, এত মিলিগ্রাম পার লিটার, এটা চাইছি। ওকে, এবার আসি হচ্ছে আরেকটা কোশ্চেন। অনেকটা এরকম বিপিএম এ যে একটা ম্যাথ করলাম না এই একটু আগে, বিপিএম ম্যাথটা করলাম, এটার মতো আরেকটা ম্যাথ যদি হয় একটু দেখি। এটা আমার বেশ ভালো লাগে পরীক্ষা, তাই মাঝে মাঝে দিই, এমসিকিউ তে দিই আমি মাঝে মাঝে এটা। এটা হচ্ছে তোমার 3.5 গ্রাম ম্যাসের, 3.5 গ্রাম ভরের, 3.5 গ্রাম ভরের একটি ট্যাবলেটে 40.5 মিলিগ্রাম ক্যালসিয়াম আছে। তাহলে তুমি ক্যালসিয়ামের ওষুধ খাচ্ছ, একটা ট্যাবলেট খাচ্ছ, সেই ট্যাবলেটের ম্যাচ হচ্ছে 3.5 গ্রাম। আর এই 3.5 গ্রামের মধ্যে মাত্র 40.5 মিলিগ্রাম হচ্ছে ক্যালসিয়াম। তাহলে ক্যালসিয়ামের ডেন্সিটি, ক্যালসিয়ামের ঘনমাত্রা পিপিএম এ কত এটা বের করতে হচ্ছে। পিপিএম এ কত? আচ্ছা, এটা সহজ জিনিস আসলে। আমরা জাস্ট একটু অ্যানালজি একটু মানতে হবে, কোনো কিসের অ্যানালজি? দ্রবের ভর এত দেওয়া আছে, দ্রবণের ভর, দ্রবণ মানে কি, দ্রবটা যার মধ্যে ছিল, তাই তো। দ্রবণ মানে কি? দ্রবণ মানে হচ্ছে দ্রব প্লাস, দ্রবণ মানে হচ্ছে দ্রব প্লাস দ্রাবক। সলিউশন সমান সমান সলিউট প্লাস সলভেন্ট। তার মানে দ্রবের আব্বা হচ্ছে তোমার দ্রবণ। তো এই মিলিগ্রাম ক্যালসিয়াম, এত মিলিগ্রাম ক্যালসিয়াম কোথা থেকে আসছে? এটা ট্যাবলেট থেকে আসছে। ট্যাবলেটই আসলে এখানে দ্রবণের সাথে আমরা অ্যানালগাস হিসেবে চিন্তা করবো। তাহলে হয়ে গেল, এখন জাস্ট পিপিএম এ বের করে ফেলো। ক্যালসিয়ামের পিপিএম ইকুয়াল টু কত? 40.5 মিলিগ্রাম। তাহলে এটা মিলিগ্রামে রাখতে হবে, 3.5 গ্রাম মিলিগ্রামে নিয়ে যাও, ইন্টু 10⁻⁶। এরপরে যা আসবে আসবে। আসছে হচ্ছে 11,571.43 এত পিপিএম। মাঝে মধ্যে তুমি হচ্ছে সাইন্টিফিক ফর্মে লিখবে, তুমি লিখতে পারো 1.16 10⁻⁴। এই কোশ্চেন মাঝে মাঝে পরীক্ষাতে দেই, এটা সহজ জিনিস। আর তারপর হচ্ছে মোল ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন, এটা আমরা হচ্ছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি পড়ে আসছি। গ্যাসের মধ্যে মোল ভগ্নাংশ কি, মোল ফ্র্যাকশন কি, এটা এটা হালকা করে লিখে দিই। মোল ফ্র্যাকশন, ধরো তোমার কাছে 100 টাকা আছে। এই 100 টাকাটা তুমি 3টা মানুষকে দিবা। ধরো এ নামে একটা মানুষ আছে যাকে তুমি 50 টাকা দিবা, বি নামে একটা মানুষ যাকে তুমি 30 টাকা দিবা, সি নামে একটা মানুষ মানুষ আছে যাকে তুমি হচ্ছে 20 টাকা দিবা। তাহলে এ আসলে কত টাকা পাচ্ছে, মানে কত ভাগ টাকা পাচ্ছে এই, কত? নিজের ভাগ বাই 100, এই এই টাকাটা হচ্ছে এ পাবে না, মানে কত? হাফ, মানে অর্ধেক টাকা এই পেয়ে যাচ্ছে। সি কতখানি টাকা পাচ্ছে বলো তো? সি পাচ্ছে হচ্ছে 1/5, মানে 5/1 ভাগ টাকা হচ্ছে সি পাচ্ছে। এই যে 5/1 ভাগ বলতেছি, 2/1 ভাগ বলতেছি, বা অর্ধেক বলতেছি, এগুলাই হচ্ছে তোমার মোল ফ্র্যাকশন। কেমনে পাই এটা? নিজের মোল নাম্বার,
নিজের মোল সংখ্যা বাই টোটাল মোল সংখ্যা, এটাই হচ্ছে মোল ফ্র্যাকশন। তাহলে ধরো কথা কথা তোমার কাছে একটা গ্যাসের মিক্সচার আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। এই গ্যাস মিক্সচারে নাইট্রোজেন আছে কথা কথা হচ্ছে 3 মোল, হাইড্রোজেন আছে ধরো কথা কথা হচ্ছে 0.5 মোল, অক্সিজেন আছে ধরো 1.3 মোল। তাহলে কার মোল ফ্র্যাকশন কত? মোল ফ্র্যাকশনকে এক্স দিয়ে লেখা হয়, মোল ফ্র্যাকশনকে এক্স দিয়ে লেখা হয়। তাহলে এক্স অফ নাইট্রোজেন কত হবে? এই যে নিজেরটা বাই টোটাল। নিজে কত আছে? নিজে 3, টোটাল কত? 3 প্লাস 0.5 প্লাস 1.3, যা আসবে আসবে। হাইড্রোজেনেরটা কত? 0.5 বাই টোটাল। অক্সিজেনের মোল ফ্র্যাকশন কত? 1.3 বাই টোটাল। 3 প্লাস 0.5, কত কত সেগুলো? 0.625, 0.27, 0.1। আচ্ছা, তো মোল ফ্র্যাকশন এগুলো আমরা মোটামুটি বের করা পারি। এখন যদি তোমার মন চায় যে মোল ফ্র্যাকশন গুলো আমি একটু যোগ করবো, ঠিক আছে আমি যোগ করি, তাহলে কত আসে দেখো। 0.625, 0.104, 0.27, যোগ করো তো কত আসে? 0.625 প্লাস 0.104 প্লাস 0.27, এটা তো 0.99999 আসে। ইস কাইন্ড অফ ওয়ান। তার মানে একটা মিক্সচারে যতজন আছে তাদের সবার মোল ফ্র্যাকশন যদি যোগ করা হয় তাহলে ইট শুড বি ইকুয়াল টু 1। আর মোল ফ্র্যাকশনকে যদি তুমি পার্সেন্টেজে লেখো, মানে এটাকে যদি 100 দিয়ে গুণ করো, তাহলে কত আসবে? 65.5%। এটাই হচ্ছে ওই মিক্সচারে এটার অ্যামাউন্ট কত পার্সেন্ট আছে। এটাকে 100 দিয়ে গুণ করলে, হাইড্রোজেন ছিল 10.4%, এটাকে 100 দিয়ে গুণ করলে এটা ছিল হচ্ছে তোমার 27%। সো মোল ফ্র্যাকশনকে জাস্ট তুমি হচ্ছে 100 দিয়ে মাল্টিপ্লাই করতেছো, এটা ইন্টু 100। তাহলে মোল ফ্র্যাকশন ইন্টু 100 করলে কি পাওয়া যায়? পার্সেন্টেজে কতটুকু ছিল সেটা। আচ্ছা, এটা কোশ্চেন করি মোল ফ্র্যাকশনের উপর, যেহেতু মোল ফ্র্যাকশন পড়াচ্ছি। So এখানে এটার পাশে একটা কোশ্চেন বানাই দিই। কোশ্চেনটা হচ্ছে এরকম যে 30% ম্যাসের 30% W/V H2O2 অ্যাকোয়া সলিউশনের ডেন্সিটি অ্যাকোয়া সলিউশনের ডেন্সিটি কত? 1.1 গ্রাম পার মিলি। প্রশ্ন হচ্ছে H2O2 এর মোল ফ্র্যাকশন এবং পার্সেন্টেজ কত। আচ্ছা, মোলারিটি এন্ড মোল ফ্র্যাকশন, পার্সেন্টেজ এমনি কত, মোলারিটি এন্ড মোল ফ্র্যাকশন কত। H2O2 মানে হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড, তাহলে 30% দেওয়া আছে W/V, তার মানে 100 মিলি H2O2 নিলে এর মধ্যে 30 গ্রাম হবে H2O2 অ্যাকচুয়াল থাকবে। ডেন্সিটি দেওয়া আছে, ডেন্সিটি দিলে কোন ফর্মুলা ইউজ করতে বলি আমি? হুম, একদম স্টার্টিং এ যে ফর্মুলা দেখে আছে ডেন্সিটি থাকলে সেটা অ্যাপ্লাই করবো, যে মোলারিটি সমান সমান X% W/V ইন্টু 10 ইন্টু D/M। 30%, 10, D কত? 1.1, 1.11, তাই না? সরি, 1.11। ওকে, এম হচ্ছে কত? H2O2, হাইড্রোজেনের কত? এটা ম্যাস কত? 16 2 32 34। ওকে, কত আসে দেখো।
30 ইন্টু 10 ইন্টু 1.11 ভাগ 34, 9.794 এত মোল পার লিটার। ঠিক আছে, আচ্ছা মোলারিটি পাইছি। এবার কোশ্চেন হচ্ছে মোল ফ্র্যাকশন বের করতে হবে। তো এটা আগে একটু বোঝার চেষ্টা কর। 30% W/V কত, এটা মানে কি বোঝায়? এটা মানে বোঝায় হচ্ছে 100 মিলি H2O2 এর অ্যাকুয়াস সলিউশন, মানে H2O2 প্লাস পানি, অ্যাকুয়াস সলিউশনে H2O2 আছে 30%, মানে 30 গ্রাম। তাহলে 100 মিলির মধ্যে, মানে 100 গ্রামের মধ্যে, আচ্ছা 30 গ্রাম তো, এটাকে আগে তুমি ইয়া করো, এটাকে আগে তুমি হচ্ছে নিয়ে যাও ডেন্সিটিতে চেঞ্জ করে ফেলো। 1 মিলি সলিউশন মানে কত গ্রাম বলো তো? 1.11 গ্রাম, তাই না? ডেন্সিটি দেওয়া আছে হচ্ছে 1.11 গ্রাম পার মিলি, মানে 1 মিলি সলিউশনের ম্যাস কত? 1.11 গ্রাম। 1 মিলি H2O2 সলিউশন এর ম্যাস 1.11 গ্রাম। তাহলে 100 মিলির ম্যাস কত হবে? 1.11 ইন্টু 100, তার মানে 111 গ্রাম। তাহলে এখান থেকে বুঝতে পারতেছি আমরা যে 111 গ্রাম মানেই হচ্ছে এই যে 100 মিলি। এই 100 মিলি এটাকে আমি এখন রিপ্লেস করতে পারবো হচ্ছে 111 গ্রাম দিয়ে। 111 গ্রামের মধ্যে একোয়া সলিউশনে তোমার কি আছে? H2O2 আছে কত? 30 গ্রাম। তাহলে এখন H2O2 পরিমাণ হচ্ছে 30 গ্রাম, তাহলে কত মোল আছে এটা বের করে ফেলো। N অফ H2O2 30 গ্রাম দেওয়া আছে। 30 বাই তোমার এটা ম্যাচ কত? 32 আর 2 34, 34.882 এত মোল H2O2 আছে, মানে এত গ্রাম, এত মোল হাইড্রোজেন পারঅক্সাইড আছে। তো বলছে মোল ফ্র্যাকশন বের করতে হবে। আছে কি কি জিনিস বলো তো? পানি আছে আর হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড আছে। পানির মোল নাম্বারটা বের করে ফেলো। পানি হচ্ছে 18, আর 111 গ্রামের মধ্যে 30 গ্রাম হচ্ছে H2O2, তাহলে কত আসে? 111 মাইনাস 30 ভাগ 18, 4.5 মোল। এতটুকু তোমার কি আছে? পানি আছে। তাহলে এবার এক্স অফ H2O2 বের করে ফেলো, নিজেরটা বাই টোটালটা। পয়েন্ট 164, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এই কোশ্চেন গেল। এরপরে আমরা আর কি করবো দেখি, আর কি আছে। আচ্ছা, একটা কনটেক্সট একটু বলে দিই। ধরো কথার কথা হচ্ছে এরকম অনেক সময় কোশ্চেন থাকে যে আমাদের কাছে একটা 500 মিলি HCl, ধরো 0.2 মোলার HCl, 500 মিলি 0.2 মোলার HCl আছে। বলা হয়েছে এখান থেকে আমি
20 মিলি HCl উঠাই ফেলছি, এটার ডেন্সিটি কত? একই জিনিস, তুমি জাস্ট এখান থেকে 20 মিলি তুলে নিয়ে আসছো, এটা যা ডেন্সিটি ছিল আগে এখানেও তাই থাকবে, সো এখানেও 0.2 মোলারই হবে, এখানে আলাদা কোনো কিছু হবে না, এইটারই পোর্শন তুমি এখানে নিয়ে আসছো। ওকে, সো এটাতে কোনো চেঞ্জ হবে না, এটা একটু মনে রেখো। আরেকটা টাইপের কোশ্চেন আসে, এটা হচ্ছে মুরগি আর পটল, আলু পটল ভাজি, মুরগি আর আলু পটল। আচ্ছা সরি, আচ্ছা আমাদের একটা টপিকের পার্ট হলো, সেটা হচ্ছে ঘনমাত্রা লঘুকরণ বা দ্রবণ লঘুকরণ, ডাইলিউশন। ডাইলিউশন মানে বোঝায় কোন একটা কিছু ডেন্সিটি ছিল, ধরো কথা কথা 1.3, 1.2 মোলার ধরো, বাট আমার এত ডেন্স কিছু লাগবে না, আমার লাগবে হচ্ছে 0.3 মোলার, এটা লাগবে ধরো। তাহলে কি করতে হবে? এত ডেন্স জিনিসকে পানি অ্যাড করলেই কিন্তু সেই জিনিসটা ডাইলিউট হয়ে যাবে, তার মানে পানি অ্যাড করাই হচ্ছে ডাইলিউশনের মেইন কাজ। এখন কথা হচ্ছে, আমি শুধু কি অ্যাড করতেছি? পানি। আমি কি ওই ম্যাটেরিয়ালটা অ্যাড করছি বা সরাই নিছি? না, আমি কিন্তু ওই ম্যাটেরিয়ালটা অ্যাড বা সরাই নেই নাই, আমি শুধু পানি অ্যাড করছি এক্সট্রা করে। তার মানে দাঁড়াচ্ছে, ধরো আমার মধ্যে একটা পাত্র আছে, এই পাত্রে 0.8 মোলার ধরো HCl আছে। আমার টার্গেট হচ্ছে এখানে যতটুকু HCl আছে, আমি এক্সট্রা HCl অ্যাড করব না বা সরাবো না, বাট আমার ডেন্সিটি আমি কমায় ফেলতে যাচ্ছি। এর জন্য কি করব? পানি মারে দাও, পানি অ্যাড করো। পানি অ্যাড করলে কি হবে? আগে যতটুকু HCl ছিল ততটুকু HCl থাকবে, শুধুমাত্র এটা কি হবে, বেশি ভলিউম নিয়ে নেবে। পানি বাড়ালে, পানি দিলে কি হবে, ওই একটু উপরে উঠে যাবে, ভলিউম বেড়ে যাবে। তার মানে আমি কিন্তু আসলে শুধু পানি অ্যাড করছি, নট HCl। HCl অ্যাড করলে HCl এর মোল নাম্বার চেঞ্জ হয়ে যেত। পানি অ্যাড করলে কি হচ্ছে, পানির ভলিউম বাড়তেছে। তার মানে আমি আসলে প্রথমে যতটুকু HCl ছিল, ডেন্সিটি চেঞ্জ হওয়ার পরও HCl একই থাকবে, শুধু আগে ডেন্স ছিল এবার ডাইলিউট হয়েছে। তার মানে HCl এর মোল নাম্বার ইনিশিয়ালি যা ছিল, HCl এর মোল নাম্বার ফাইনালি তাই আছে। তো মোল নাম্বারের সূত্র কি বলতো? SV, তাহলে S1V1 লিখলাম, S2V2 লিখলাম, দিস ইজ দ্য ফর্মুলা। S1V1 সমান S2V2। এটা একটা কোশ্চেন করে, এটা দেখি আমরা কি করতে হয়। ধরো বইয়ের একটা কোশ্চেন, 500 মিলি, 500 মিলি 1.25 M/20, 500 মিলি 1.25 M/20 সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে কতটুকু পানি মিশালে M/20 দ্রবণ তৈরি হবে। মানে কনসেন্ট্রেশনটা চেঞ্জ হয়ে গেছে, আগে দেখো 1.25 M/20 ছিল, এবার শুধু M/20 আছে। তো এই যে 1.25 M/20 মানে কি? এটা মানে হচ্ছে 1.25/20, এম মানে কি, মোল পার লিটার। সো ভাই বার কিছু না, এটা আসলে এরকম একটা সংখ্যা, কত আছে এটা, 1.25/20, 0.0625, 0.0625 এত মোল পার লিটার। আর আমাদের এখানে লাগবে কত, 1/20, আমাদের লাগবে 0.05, এটা মানে হচ্ছে 0.05 মোল পার লিটার। সেগুলো আসলে কিছু না, জাস্ট কনসেন্ট্রেশন দেওয়া আছে, এখানে আগে একটা কনসেন্ট্রেশন ছিল, নতুন একটা কনসেন্ট্রেশন লাগবে আমাদের। M/20 দেখে ভয় পাওয়ার কিছু না। অঙ্ক করি তাহলে, এটা ওটা হলো কেন?
তাহলে আমরা কি জানি S1 V1 সমান S2 V2 1.25/20। আগে ভলিউম কত ছিল? 500 মিলি। S2 নতুন কত চাচ্ছি? M/20। M তো লিখবো না, 1/20। V2 নতুন ভলিউম চাচ্ছি আমি, 20 20 কাটা। তাহলে V2 আসে হচ্ছে 625 ml। তাহলে খেয়াল করো, আগে ভলিউম ছিল 500, আর আমার বানাইতে হবে 625। আমি তো আর সোডিয়াম কার্বনেট অ্যাড করবো না, আমি কি অ্যাড করবো? পানি। 500 কে 625 বানাতে হবে। তাহলে কতটুকু পানি অ্যাড করা লাগবে? পানি যোগ করতে হবে। এই যে অতিরিক্ত 125 গ্রাম বাড়লো, এই 125 মিলি হচ্ছে আমাকে পানি অ্যাড করতে হবে। তো এই হচ্ছে আসলে। তার দুইটা কোশ্চেন করে আমরা এই চ্যাপ্টার শেষ করবো, বেশিক্ষণ লাগবে না। একটা 250 মিলি ফ্লাস্কে 250 ml ফ্লাস্কে 60 মিলি 0.5 মোলার HCl, 40 মিলি 2 মোলার HCl, 20 মিলি 1 মোলার HCl। এই তিনটা ভিন্ন ভিন্ন টাইপের HCl নিয়ে মিক্স করা হয়েছে, এত মিশিয়ে পানি যোগ করে পানি অ্যাড করা হয়েছে। পানি যোগ করে আলটিমেটলি 250 মিলি বানানো হয়েছে। আমাদের যে কনিক্যাল ফ্লাস্ক দেখছি চ্যাপ্টার 1-এ, ওইরকম কনিক্যাল ফ্লাস্ক অথবা হতে পারে হচ্ছে তোমার ভলিউমেট্রিক ফ্লাস্ক, একটা হলেই হলো, বা মেজারিং ফ্লাস্ক বানানো হলো। কোশ্চেন হচ্ছে, এবার মোলারিটি কত? মিশ্রণের মোলারিটি কত? মিশ্রণের মোলারিটি কত? খুবই সহজ কোশ্চেন। তুমি 3 টাইপের জিনিস মিশাইছো, তাহলে 3 টাইপ থেকেই মূল নাম্বার আসবে। তাহলে প্রথমে যেটা মেশাই সেটার মূল নাম্বার কত? 60 মিলি লিটারে আনতে হয়, আর কনসেন্ট্রেশন 0.5। N2 যেটা নতুন, সেকেন্ডটা যেটা মিশাইছো, 40 মিলি 2 মোলার, 40/1000 2 মোলার। N3 20 মিলি মিশাইছো, কত মোলার? 1 মোলার। তাহলে এখান থেকে মোল নাম্বার আসবে কত? কত আসে মোল নাম্বার গুলা? 0.03 এত মোল HCl মিশাইছো, 0.08 এত মোল HCl মিশাইছো, 0.02। এই হচ্ছে টোটাল HCl মিশানোর পরিমাণ। তাহলে টোটাল মোল নাম্বার কত হচ্ছে? এই তিনটা যোগফল 0.03, 0.08 প্লাস 0.02, 0.13। তার মানে এই 0.13 মোল HCl এখন মিশানো আছে কততে? 250 ml এ। তাহলে তো হয়ে গেছে। এখন আমরা কি জানি? সমান সমান SV। এস সমান সমান কত মোল মিশাইছে? 0.13, ভলিউম হচ্ছে কত? 250 মিলি। লিটারে আনা লাগবে, সো এটাকে 0.25 লেখো, তাইলে হচ্ছে 0.52, 0.52 মোল পার লিটার। এটা হচ্ছে অ্যান্সার। লাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে, এটা পরীক্ষাতে মাঝে মাঝে দিই আমি। 0.25 মোলার HCl দ্রবণ এবং 0.4 মোলার HNO3 দ্রবণ কি অনুপাতে মিশ্রিত করলে
মিশ্রিত করলে মিশ্রণের ঘনমাত্রা 0.32 মোলার হবে। খুবই ভালো কোশ্চেন, খুবই সুন্দর কোশ্চেন। 0.25 মোলার HCl নিব, 0.4 মোলার HNO3 নিব। কতটুকু করে নিবে এটা দেয় নাই, তো সেটা কতটুকু করে নিলে তোমার যেন অ্যাজ এ হোল টোটালটার ঘনমাত্রা 0.32 মোলার হয়। ধরো কথা কথা আমি ধরি 0.25 মোলার V1 ml HCl এবং 0.4 মোলার V2 ml HNO3 মিশাবো। ধরে নিলাম V1 V2 ধরে নিলাম আমি। তাহলে মোট ভলিউম কত দাঁড়াবে? V1 আর V2 এক্সট্রা করে আর কিছু অ্যাড করা হয়নি, তাহলে মোট ভলিউম হচ্ছে, মোট আয়তন বা মোট ভলিউম হচ্ছে V1 প্লাস V2। তাহলে আমরা কি জানি, মিক্স করতেছি কাকে কাকে, S1 V1 S2 V2, এটা আমি মিক্স মিক্স করলাম। S1 মানে কি, এটা HCl থেকে, এটা আসবে HNO3 থেকে। আর আমি নতুন একটা ঘনমাত্রা যাচ্ছি S3V3, এটা ইকুয়াল হইতে হবে। ইকুয়াল কেন হইতে হবে? এই দুটা মিশানোর পরই তো আমি এটা যাচ্ছি, তার মানে এই দুজন রেজাল্টই হচ্ছে এটা। তাহলে S1 হচ্ছে 0.25, V1 জানি না, S2 কত 0.4, V2 জানি না, S3 আমি চাচ্ছি 0.32, V3 মানে কি V1 প্লাস V2। সলভ করতে হবে, কথা হচ্ছে সলভ করে কি পাবো, V1 V2 ওয়ালা একটা ইকুয়েশন আসবে। তাহলে করো 0.25 V1 প্লাস 0.4 V2, 0.32 V1, 0.32 V2। তাহলে V2 গুলাকে এক পাশে নিয়ে যাও, V1 গুলোকে আরেক পাশে নিয়ে আসো। 0.4 V2 মাইনাস 0.32 V2, 0.32 V1, এটার ওই পাশে নিয়ে যাও, মাইনাস 0.25 V1। তাহলে এখানে আসে 0.08 V2 ইকুয়াল টু 0.07 V1। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে V1/V2, এটা আগে রাখছি, V2 পরে রাখছি, এটা ভাগ যাবে এখানে 0.08/0.07, তার মানে 8/7। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে আমার V1:V2 হইতে হবে, যাই মিশাই না কেন, এটা 8 ভাগ মিশাইলে এটা আমাকে 7 ভাগ মিশাইতে হবে। এটা হচ্ছে answer। ওকে, সো আমাদের এই পোর্শনে এতটুকুই শিখবো, এর থেকে বেশি আসলে লাগবে না। তবে এই যে লঘুকরণ ডাইলিউশনের ম্যাথটা, এই ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট, প্রায়ই পরীক্ষাতে আসে, প্রায়ই পরীক্ষাতে আসে এটা।